হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। দেখো, তোমাদের সেমিস্টার কিন্তু আর বেশি বাকি নেই। আজকের 2 তারিখ। তো তোমাদের সম্ভবত 11 তারিখ থেকে মনে হয় পরীক্ষা। আর ফিজিক্স পরীক্ষা মনে হয় 26 তারিখে। তো এতদিন তো তোমরা মোটামুটি অনেকেই চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করেছো। খুব ভালো কথা, এবার সময় চলে এসেছে যে সমস্ত চ্যাপ্টার এর কোয়েশ্চেন একসাথে প্র্যাকটিস করা। সেটা কীভাবে সম্ভব হবে? সেটা সম্ভব হবে যদি তুমি টেস্ট দাও, টেস্ট পেপার যদি সলভ করো। টেস্ট পেপারে কি থাকে? সেখানে সমস্ত চ্যাপ্টারের কোয়েশ্চেন থাকে এবং সেটা একটা রেগুলারিটি মেনটেন থাকে যে প্রথম চ্যাপ্টার থেকে 3টে কোয়েশ্চেন আসবে। তো সেই টেস্টের মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে 3টে কোয়েশ্চেন দেওয়া হবে, যেহেতু ফাইনালে আসবে। এবং তারপরে একমাত্রিক গতি থেকে বা কাইনেমেটিক্স থেকে টোটাল মিলিয়ে 11টার মতো কোশ্চেন আসবে, এরকম ওয়েটেজ ভাগ করে দেওয়া আছে। তো সেইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এমনটা নয় যে তুমি শুধু প্রথম চ্যাপ্টারে কোশ্চেন করে যাচ্ছে আর সেখানে মাত্র 3টে কোশ্চেন আসবে। তো তোমাদের যে চ্যাপ্টার থেকে যতটা কোশ্চেন আসবে সেই চ্যাপ্টারকে ততটাই গুরুত্ব দিতে হবে। আর সেটা পসিবল হবে টেস্টের মাধ্যমে। আর টেস্ট দিলে কি হবে, তোমার যে কনসেপ্টগুলো ঘাটতি আছে সেগুলোকে তুমি আবার গিয়ে রিভিশন করবে বা প্র্যাকটিস করবে, তাহলে স্ট্রং হয়ে যাবে। তো চলো আজকের মডেল টেস্ট 2 এর প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে ইলেকট্রনের ভর ভাগ 10 × 10⁻31। ঠিক আছে, এই কথার এই সাইনটা মানে এই সাইনের মানে হলো যে সমান নয়, একেবারে সমান নয়, সমানের কাছাকাছি আর কি, এরকম ব্যাপার। কারণ 9.1 × 10⁻31 কেজি হয় মানে ইলেকট্রনের ভর। যাই হোক, তাহলে বলছে তাহলে ইলেকট্রনের ভরের মানের ক্রম হবে। দেখো, এটাকে যদি আমি আরও সিম্পলিফাই করে লিখি, কোশ্চেনে দেওয়া আছে 10 × 10⁻31। এটাকে যদি আরও সিম্পলিফাই করে লিখি কী হবে, 10⁻30। তাই তো? এবার টেন টু দি পাওয়ার ওপরে যেটা থাকবে সেটাকে ক্রম বা অর্ডার বলি। সেটা এখানে অ্যান্সার তাহলে চলে আসছে কোনটা? অ্যান্সার চলে আসছে তাহলে কোনটা? ডিটটা। ঠিক আছে, 10⁻⁻ মানে 10⁻⁻ ওপরে যেটা থাকবে সেটা অর্ডার। তো অ্যান্সার ডিটটা। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে মানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে কি বলছে, বলছে সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক রয়েছে। ঠিক আছে, একটু তাড়াহুড়ো করছি যার জন্য একটু জড়িয়ে আছে। তো কারণ এক্সাম বেশি টাইম নিয়ে বেশি সময় নিলে হবে না, খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। দেখো, তোমাদের যখন কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, একের থেকে কমওয়ালা সংখ্যা যদি দেওয়া থাকে, একের থেকে, এটা দেখো একের থেকে কম 0.0603, মানে একের থেকে কম। একের থেকে কমওয়ালা যদি সংখ্যা দেওয়া থাকে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে তোমাদের কি বলবো, কনফিউশন আর আসবে না। এখানে কি বলছে যে 0.063, তাই তো? 0.0603। এখানে স্টার্টিং জিরো কোনগুলো? এই দুটো স্টার্টিং জিরো। তো এখানে এই দুটো জিরো কী হবে? নন সিগনিফিক্যান্ট, মানে এটা আমরা সার্থক অঙ্ক সার্থক অঙ্ক নয়। ঠিক আছে, তাহলে সার্থক অঙ্ক করা থাকছে 3টে, অ্যান্সার 3 হবে। যদি এরকম থাকতো 0.06030, কী হবে? তোমরা অনেকে কি করবে যে এইটা শেষে জিরো আছে বলে হয়তো জিরোটা বাদ দেবে, তাই না? কিন্তু অ্যান্সার হবে কটা? 4টে। আমি কি বলেছি, আমি কি স্টেটমেন্টটা কি দিলাম? স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট। এখানে স্টার্টিং জিরো কটা আছে? দুটো। স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট, তার মানে এটা নয় যে এন জিরো নন সিগনিফিক্যান্ট। বোঝা গেল? শুধু স্টার্টিং জিরোগুলো নন সিগনিফিক্যান্ট হবে, যদি শেষে যদি জিরো থাকে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট ধরবো। তার মানে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার? 4টে। এই ক্ষেত্রে অ্যান্সার 4টে। তোমাদের অনেকের মানে ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে সিগনিফিক্যান্ট ফিগার তার বার করতে বলবে যে সংখ্যাটার মানে ভ্যালু একের থেকে কম, 0.0 সামথিং সামথিং দেবে। একের থেকে কমওয়ালা কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে 2 নম্বরটাও আছে। আর 3 নম্বরটা কী বলছে দেখো, একটি চোঙের, তো মুছে দেওয়া হোক 1 মিনিট, জাস্ট 1 মিনিট দেবে, 1 মিনিট না 5 সেকেন্ড, যাই হোক। তিনেরটা দেখো, তিনেরটা বলছে এক চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের পরিমাপের ত্রুটির পরিমাণ যথাক্রমে 1% এবং 2% হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আয়তনের সূত্রটা কি? চোঙের আয়তনের সূত্রটা কি ছিল দেখো? আয়তনের সূত্র ছিল πr²h, যদি আরটা রেডিয়াস এবং এইচটা যদি হাইট হয়। হলো, এখানে ভলিউম ইজিক্যাল টু
পাই আর স্কোয়ার এইচ এসছে। এবার বলছে আয়তনের পরিমাণে শতকরা ত্রুটি কী হবে। শতকরা ত্রুটি মানে এরকমভাবে লিখতে পারো, ডেল ভি বাই ভি ইজিক্যাল টু পাইটা কনস্ট্যান্ট উড়ে যাবে ইন্টু 2 ডেল আর বাই আর প্লাস ডেল এইচ বাই এইচ। তোমরা এত কিছু না করেও ডাইরেক্ট করে দিতে পারো। তো এখানে এর কত ত্রুটি দেওয়া আছে, পার্সেন্টেজ ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100 এদিকেও 100, যাই হোক এদিকে 100। তো এখানে রেডিয়াসের এরর কত দিয়েছে, রেডিয়াসের এরর দিয়েছে 2 ইন্টু 2 প্লাস হাইটের এরর 1%। তাহলে থাকছে আমরা বলতে পারি 2 আর 4-এ, আচ্ছা এটা লেখার দরকারই, 4 একে 5%। তোমরা এত না লিখে ডাইরেক্ট করতে পারো, তোমরা শুধু এইটুকু দেখে এইভাবেও লিখে করতে পারো, 2r প্লাস এইচ, এটুকু লিখে তোমরা সলভ করতে পারো, যে তাড়াতাড়ি করার জন্য। কারণ তোমাদের এমসিকিউ কীভাবে সলভ করছে সেটা বড় কথা না, তোমাদের অ্যান্সার ঠিক বেরিয়েছে কিনা সেটা বড় কথা। চারটা দেখো, চারটা বলছে কোনো বস্তুকণার সরণ এক্স মিটারে হলে, তারপরে ইকুয়েশনটা দিয়েছে এত, আচ্ছা এক্স মিটারে হলে টি ইজিক্যাল টু এত সেকেন্ড হয়। তাহলে বস্তুকণাটির বেগ যখন 0 তখন তার সরণ কত হবে, কিছু না, টি আর সরণের সময় আর সরণের ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস 4, তাই তো। আমরা এটা এক্সের ফর্মে লিখবো আরও, মানে যদি আমরা যদি করি, দুদিকে যদি স্কোয়ার করে দিই, দুদিকে যদি স্কোয়ার করি কী হবে, দুদিকে স্কোয়ার করার আগে আরেকটা জিনিস অপারেশনটা করি আমরা। মনে করো রুট এক্সটা এদিকে নিয়ে এলাম, ওদিকে থাকছে টি মাইনাস 4, তাই তো। এবার দুদিকে যদি স্কোয়ার করো, এদিকে স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলাম, করলে কি থাকছে এক্স, এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে আছে, তাই না, টি স্কোয়ার মাইনাস 2t ইন্টু 4 প্লাস 4 4 16। এটাকে যদি আরও ভালো করে লেখা হয়, টি স্কোয়ার মাইনাস 4 2 8t প্লাস 16, তাই তো। এক্স ইজিক্যাল টু এটা পেলাম আমরা। এক্সের সরণকে যদি আমরা ডেরিভেটিভ করি কী পাবো, টাইমের সাথে যদি ডেরিভেটিভ করি, সরণকে যদি টাইমের সাথে ডেরিভেটিভ করি কী পাই আমরা, ভেলোসিটি পাই, সবাই জানি তো, বা গতিবেগ পাই। এবং ভেলোসিটিকে যদি আবার ডেরিভেটিভ করি কী পাই, ডিভি বাই ডিটি করলে কী পাই, অ্যাসিলারেশন পাই বা ত্বরণ পাই, তাই তো। তো এখানে কি হচ্ছে তাহলে, এখানে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে বেগটা বার করব, ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু 2t মাইনাস 8। কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করো কী হবে, 0 হয়ে যাবে। এবার কোয়েশ্চেনে কী বলছে দেখো, বলছে বস্তুটির বেগ যখন 0 তখন তার সরণ কত। বস্তুটির বেগ কখন 0 সেটা দেখতে গেলে আমি মনে করি টি সময়ে বস্তুটির বেগ 0। তাহলে আমরা এটাকে যদি 2t মাইনাস 8 ইজিক্যাল টু যদি 0 করি, তাহলে টি ইজিক্যাল টু এখান থেকে আসছে 4 2 8 মানে 4 সেকেন্ড আসছে, তাই তো। এবার কিছু নয়, টির জায়গায় শুধু কি লিখে দেবো, 4 লিখে দেবো, লিখে দিলে অ্যান্সার চলে আসবে। তো আমি একটু মুছে নেবো না, আমি হ্যাঁ একটু মুছে নিই, না মুছলে তো পুরো মুছে যাবে। আচ্ছা ঠিক আছে মুছে দিই। কী পেলাম, টি ইজিক্যাল টু 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডে ভেলোসিটিটা 0 হয়ে যাবে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে যে 4 সেকেন্ডে কতটা সরণ হবে তার, তাই তো। আমরা এখানে কোশ্চেনে দেওয়া আছে টি ইজিক্যাল টু রুট এক্স প্লাস 4, টির জায়গায় 4 বসিয়ে দিই, 4 ইজিক্যাল টু রুট এক্স প্লাস 4 দুদিকে, তাহলে এদিকে বসে আছে রুট এক্স ইজিক্যাল টু 0, তাই তো। 4টাকে এদিকে নিয়ে আসি, 0 হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু 0, তাহলে সরণ কি, সরণ 0, তার মানে অ্যান্সার বিটটা, তাই তো, অ্যান্সার বিটটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখা যাক। 5-এরটা বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তুকণা সমত্বরণে চলছে, ঠিক আছে, সমত্বরণে চলছে মানে এ কনস্ট্যান্ট মানে আমরা ইকুয়েশন অফ মোশনের কি ফর্মুলাগুলো ইউজ করতে পারি। প্রথম কথাটা বলা মানে কোশ্চেনে যে ওয়ার্ড বা যে সেন্টেন্স বলে দেওয়া থাকবে সেগুলোর কথার মিনিং আছে, সেই মিনিংটা তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে কি বলছে, সমত্বরণে চলছে, তাই না। সমত্বরণ মানে এ কনস্ট্যান্ট মানে তোমার ইকুয়েশন অফ মোশনে যে 4টে না 5টা ফর্মুলা তোমরা মনে করেছিলে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবার জিজ্ঞেস করছে যে সেকেন্ড লাইনে বলছে কণাটি গতির 5ম সেকেন্ডে x1 এবং 6ষ্ঠ সেকেন্ডে x2 দূরত্ব গেলে x1 এবং x2 রেশিও কী হবে, তাই তো। 5ম আর 6ষ্ঠ কোনো তম সেকেন্ড যদি বলে দেওয়া থাকে তখন কোন ফর্মুলাটা লেখো তুমি, তম সেকেন্ড, বা ইংলিশে যদি বলতো nth, 4th সেকেন্ড, বা 6th সেকেন্ড, 7th সেকেন্ড, এখানে 5th সেকেন্ড, এখানে ইংলিশে যদি লেখা থাকতো 5th সেকেন্ড থেকে আর 6th সেকেন্ড, মানে
তম সেকেন্ড বা nth সেকেন্ডে যদি কোশ্চেন মানে স্মরণ জিজ্ঞেস করে তখন আমরা কোন ফর্মুলাটা লিখি, এসএন এর ফর্মুলাটা লিখি, এসএন ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস, যদি মন্দন হয় মাইনাস লিখবো, ত্বরণ হয় প্লাস লিখবো, হাফ এ টু এন মাইনাস ওয়ান। তাই তো, মনে আছে তো? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। তো এবার বলছে স্থির অবস্থা থেকে শুরু করছে নিশ্চয়ই, হ্যাঁ প্রথম কোশ্চেনটা বলছে মানে প্রথম ওয়ার্ডটা লিখে দিয়েছে স্থির অবস্থা, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তার মানে ইউর জায়গায় আমরা জিরো লিখতে পারি, ইয়েস অর নো? তা ইউর জায়গায় জিরো লিখে এবং কি লিখবো, সমতরণে এ কনস্ট্যান্ট, দুজনের ক্ষেত্রে এ কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারি, এস এন প্রপোর্শনাল টু টু এন মাইনাস ওয়ান লিখতে পারি কি না? কারণ ইউটা তো জিরো হয়ে যাচ্ছে, হাফটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা প্রপোর্শনাল চিহ্ন দিয়ে এস এন প্রপোর্শনাল টু টু এন মাইনাস লিখতে পারি। এবার কোশ্চেনে আমাদের কি জিজ্ঞেস করছে, দেখো কোশ্চেনে জিজ্ঞেস করছে এস ফিফথ সেকেন্ড অ্যান্ড এস সিক্স সেকেন্ড, তাই তো? এনের জায়গায় 5 আর 6 লিখে দেবো, 2 ইন্টু 5 মাইনাস 1, 2 ইন্টু 6 মাইনাস 1, এখানে আসছে কি 5 দুগুণে 10 মাইনাস 1 9, 6 দুগুণে 12 মাইনাস 1 11, 9:11, অ্যান্সার তাহলে আসছে 8টা। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিন্তু, কোনটা আগে বলছে, পঞ্চম সেকেন্ড আগে বলছে, আর একটা জিনিস তারপরে বলছে 60 সেকেন্ড মানে সরি ষষ্ঠ সেকেন্ড বলেছে। তুমি এমনটা যদি করে দিত ষষ্ঠ সেকেন্ড বাই পঞ্চম সেকেন্ড যদি করো তাহলে অ্যান্সার কিন্তু ডিটটা চলে আসবে। অনেক সময় তাড়াহুড়োই আমরা বুঝি না, আগে এটা এখান থেকে একটু করে এটা ষষ্ঠ সেকেন্ড আগে চোখে পড়ে, দিয়ে আমরা একটু ঘুরিয়ে দিয়ে অ্যান্সারও ঘুরে আসবে, তো ভুল হয়ে যাবে। তা এটা খেয়াল রাখবে যে রেশিও যখন জিজ্ঞেস করবে যে কাকে ওপরে রেখেছে সেটা একটু খেয়াল রাখবে। বিবৃতি মানে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। ফার্স্ট স্টেটমেন্ট বলছে যে শূন্যস্থানে অভিকর্ষজ ত্বরণ বস্তুর আকার বা ভরের ওপর নির্ভরশীল নয়। দেখো গ্যালিলিও একটা মানে এক্সপেরিমেন্ট করেছিল যে বায়ুশূন্য অবস্থায় একটি পালক ফেলেছিল আর একটা কোনো বস্তু ফেলেছিল, ফেলতে দেখা যায় যে সে একটা নির্দিষ্ট হাইট থেকে যদি ফেলার পর দেখা যায় যে মানে ইকুয়াল টাইমে সে নিচের দিকে নামছে, মানে নিচে পড়ছে, তাই তো? এক্ষেত্রে এখান থেকে এক্সপেরিমেন্ট হয়ে যায় যে যখন বায়ু শূন্য স্থান থাকে তখন সে জি সে মানে কার বলে তার ওয়েটের ওপর ডিপেন্ড করছে না, সে ভারী কি হালকা তার আকার কেমন তার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো তার মানে প্রথম অপশানটা ঠিক আছে, প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেটমেন্টটা বলছে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। দেখো অভিকর্ষজ ত্বরণের ফর্মুলাটা হলো জি ইজিক্যাল টু স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর্থের মাস, এটা তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা তো এর মান 6.11 ইন্টু 10 সামথিং আছে। তো এখানে কোশ্চেন কি বলে, অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, এটা কি পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে দেখা যাচ্ছে অভিকর্ষজ ত্বরণ মাসের ওপর ডিপেন্ড করছে, ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করছে, তাহলে প্রথম অপশানটাও মানে দ্বিতীয় স্টেটমেন্টটাও ঠিক, তাহলে অ্যান্সার কি আছে, দুটোই সত্য, বিবৃতি সত্য এবং বিবৃতি, আচ্ছা কোনটা অপশান মিলছে দেখো তো, আচ্ছা উভয় সত্য, এইটা অ্যান্সার তাহলে সি হলো। সাতেরটা দেখো, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তু কণা সমমন্দনে চলে অবশেষে থেমে গেল, হলো। এখানে সমমন্দন মানে এ কনস্ট্যান্ট, তাই তো? বি অপশানটা চেক করো, দেখো বি অপশানটা বলছে প্রথমে ইনিশিয়ালি ভেলোসিটি জিরো, কিন্তু এখানে বলছে ইউ প্রাথমিক বেগ, তার মানে এই অপশানটা হচ্ছে না, এই অপশানটাও হচ্ছে না, এখানেও প্রাথমিক বেগও জিরো দিয়েছে, এই দুটো অপশান হচ্ছে না। এইটা আর এইটা দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে স্লোপ হচ্ছে এরকম, এখানে স্লোপ হচ্ছে এখানে এরকম, স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ চেঞ্জ ভিটি গ্রাফে স্লোপ চেঞ্জ হচ্ছে মানে ত্বরণও চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে মন্দন বলছে মন্দনও চেঞ্জ হচ্ছে, তো আমরা এটাও বলতে পারি না যে সমমন্দনে চলছে, এটা একমাত্র দেখো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন মানে এখানে স্লোপ হবে কেমন এরকম, এখানে স্লোপ হবে এরকম, তার মানে এখানে স্লোপ কনস্ট্যান্ট মানে এই অপশানটা স্লোপ কনস্ট্যান্ট মানে অ্যাসিলারেশনও কনস্ট্যান্ট, তো এই অপশানটা আমরা ঠিক বলতে পারি, হলো। বা এটা আমরা যখন সলভ করতাম যে রেস্ট টু রেস্ট প্রবলেম বা আলফা বিটা প্রবলেম, সেখানে কি হতো, এরকম একটা পিকচার দেখতাম আমরা, এটা আলফা এটা বিটা, প্রথমে রেস্ট অবস্থা থেকে শুরু করলো, দিয়ে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি গেন করলো, তারপরে আবার সে মন্দন করে ফাইনালি জিরো হয়ে গেল। এটাকে আলফা বিটা প্রবলেম যারা দেখেছো তারা তো বুঝতে পারছো।
তো এক্ষেত্রে কি হতো, এই কোশ্চেনে দিয়েছে শুধু এইটুকুই গ্রাফটা চেয়েছে এখান থেকে, সেই ইউ ভেলোসিটি থেকে একটা মনন করলো। তো যাদের মাথায় এই গ্রাফটা আগে থেকে ছিল আলফা বিটার প্রবলেমের, তো তারা তো দেখেই একদম ক্লিক করে নিয়েছে, অত কিছু ভাবেন, তাহলে অ্যান্সার এটা হবে। আটেরটা দেখো, একটি বেলুন ঊর্ধ্বমুখী বেগ নিয়ে উপরে উঠছে, খুব ভালো কথা, এটা বেলুন যার ঊর্ধ্বমুখী বেগ নিয়ে উপরে উঠছে। 300 মিটার উচ্চতায় বেলুনের বেগ হয়, এটা ভূমি থেকে 300 মিটার উচ্চতায় বেলুনের বেগ কত হয়, 19 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অভিমুখে এদিকে। ঠিক আছে, তারপর বলছে তখন এক খণ্ড পাথর বেলুন থেকে খসে পড়ে, কতক্ষণ পরে পাথর খণ্ডটি ভূমি স্পর্শ করবে, তাই না? টি জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি টি জিজ্ঞেস করছে। মনে করি যখন 300 মিটার, যখন 19 মিটার পার সেকেন্ড, মানে এই অবস্থায় সে একটা বস্তু খসে পড়ছে। তো খসে পড়ার জাস্ট পড়ার সময় তারও ভেলোসিটি 19 হবে, কিন্তু ডিরেকশানও ওপরের ডিরেকশন, যেহেতু সে ওপরের দিকে যাচ্ছিল, তাই না? একদম ওপরের দিকে, মানে জাস্ট যখন খসে পড়লো তখন তার ভেলোসিটি ওপরের দিকে থাকবে, কিন্তু ওপরের দিকে যেতে পারবে না। কেন বলো তো? নিচের দিকে তোমার কি কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ, সে নিচের দিকে নিয়ে চলে আসবে। তো ইনিশিয়াল ভেলোসিটির অভিমুখ ওপরের দিকে। তো এখান থেকে আমরা কোন ফর্মুলাটা ফেলতে পারি, আমরা এই ফর্মুলাটা জানি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে অনেকে সলভ করে যে যেহেতু খসে পড়ছে মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0 দিয়ে সলভ করে অ্যান্সার করে, তাই অ্যান্সার আসে না। তো এটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন খসে পড়ছে মানে সে যেহেতু একটা গতি নিয়ে উপরের দিকে উঠছিল, তাই জাস্ট এমনটা নেই যে সবসময় তার ভেলোসিটি উপরের দিকে থাকবে, জাস্ট খসে পড়ার সময় তার ভেলোসিটি অভিমুখ উপরের দিকে থাকবে এবং 19 মিটার পার সেকেন্ডও থাকবে, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের সময়ের মতো। তো এখানে হাইট কত, 19 মিটার। আচ্ছা, এখানে সরণ নিচের দিকে হচ্ছে, দেখো সরণ নিচের দিকে হচ্ছে, সরণের যদি ডিরেকশান দেখি নিচের দিকে, কারণ নিচের দিকে পড়ছে। গ্র্যাভিটি অভিকর্ষজ ত্বরণের ডিরেকশান নিচের দিকে, ভেলোসিটি ডিরেকশান উপরের দিকে। তো আমরা নিচের দিকে ডিরেকশানগুলো আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে? বা আমরা অভিকর্ষজ ত্বরণের অভিমুখের ডিরেকশানগুলোকে আমরা পজিটিভ ধরি। ভেলোসিটি যদি অভিকর্ষজ ত্বরণের দিকে হতো তাহলে আমরা পজিটিভ ধরতাম, কিন্তু অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে ভেলোসিটির অভিমুখ, তাই তো? তাহলে আমরা এখানে ইউটাকে -19 মিটার পার সেকেন্ড ধরবো। তো এস ইজিক্যাল টু তাহলে কত, 300, ইউটা কত, -19, তাই তো, প্লাস হাফ, আচ্ছা এখানে 5 লিখে দিচ্ছে, হাফ জি মানে 5, 10-এর যদি করা হয়, আচ্ছা 9.8 দিয়ে করবো, এটা 5 দিয়ে করি, তারপরে মানে 10 দিয়ে করি, 10 দিয়ে করলে 10 বাই 2 যদি করা হয় 5, কারণ টি কত, টিটা বার করতে বলেছে, আর এখানেও একটা টি থাকবে, তাই তো? এটা জটিল ক্যালকুলেশন হবে হয়তো, মনে হচ্ছে এটা। তাহলে এবার যদি আরও সিম্পলিফাই করে লিখি, 5t স্কোয়ার মাইনাস 19t মাইনাস 300 ইজিক্যাল টু 0। এখানে 19t আছে, তাই তো? এখানে যদি, আচ্ছা আমরা একটু 19টাকে 20 ধরি, 19টাকে 20 ধরি, অ্যাপ্রক্সিমেটলি 20 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে যদি আরও ক্যালকুলেশন করা হয়, টি স্কোয়ার এটা মাইনাস 4t মাইনাস 60 ইকুয়াল টু 0, তাই তো? এবার যদি আমরা ক্যালকুলেশন করি হবে কি, আচ্ছা কিছু না, যদি এইভাবে করো, টি ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এই বাই 2a, এই ফর্মুলাতে যদি ফেলা হয় হয়তো অ্যান্সার চলে আসবে। কারণ এটা থেকে যদি আমরা করি 60, তো 5 বারং 60, 12 আর 5-এ এটা আসছে না, তোমার করতে হবে, এই ফর্মুলাতে ফেলতে হবে যতটুকু মনে হচ্ছে আমার। তো এখানে যদি ফেলা যায়, দেখো বি ইজিক্যাল টু -4, বি ইজিক্যাল টু -4, বি ইজিক্যাল টু -4,
আর এ ইজ ইকাল টু 1, এ ইজ ইকাল টু 1, সি ইজ ইকাল টু -60। এটা তো ক্লাস 10-এর জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা আমি একটা পেজ নিই, কোন ফর্মুলা থেকে ফেলবো? টি ইজ ইকাল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a, যেখানে আমরা এ ইজ ইকাল টু পেলাম 1, বি ইজ ইকাল টু পেলাম -4 এবং সি ইজ ইকাল টু পেলাম কত? -60 মনে হয়, -60 বলো, -60। তো এই ফর্মুলাতে যদি লেখা যায় বিতে বির জায়গায় যদি -4 লিখি, মাইনাস মাইনাস +4, প্লাস মাইনাস রেখে দিলাম, রুট ওভার বি স্কোয়ার যদি করা হয় 4 4 16 -4ac, 4 ইন্টু 1 ইন্টু সি কত? 60, -60, মাইনাস মাইনাস এদিকে করলে +60/2, তাই তো। তাহলে অ্যান্সার কি আসছে? 4 প্লাস মাইনাস রুট ওভার এদিকে কি আসছে? 4 ছক 24, মানে 240 প্লাস 16, 256 আসছে, তাই তো, /2। 256কে যদি রুটের বাইরে করো কি আসবে? 16 আসবে। তাহলে থাকছে কি? থাকছে 4 প্লাস মাইনাস 16/2। তো আমরা যদি একবার যোগ করি, 4 প্লাস 16/2 যদি করি কি আসছে? 20/2 আসছে কত? 10 সেকেন্ড হলো। এবার যদি আমরা বিয়োগ করি, এটা 10 সেকেন্ড হতে পারে, অথবা হতে পারে 4 - 16/2 দিয়ে এটা যদি করা হয় অ্যান্সার আসবে নেগেটিভে, মানে -6 সেকেন্ড। তো টাইম যেহেতু মাইনাসে হতে পারে না, টাইম মাইনাসে হতে পারে কি -3 সেকেন্ড এরকম হতে পারে কি? টাইম অলওয়েজ কি পজিটিভ সাইনে আসে, 0 বা পজিটিভ সাইনে আসে। তো এখানে অ্যান্সার তাহলে 10 সেকেন্ড, 6 সেকেন্ডটা হবে না। তাহলে অ্যান্সার এখানে 10 সেকেন্ড, তাহলে অ্যান্সার হচ্ছে সিটটা। চলো তোমরা একবার দেখবে ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, কিন্তু কনসেপ্ট এই। প্রদত্ত কোনটি জড়তীয় নির্দেশতন্ত্র? ঠিক আছে, নির্দেশতন্ত্র, জড়তীয় নির্দেশতন্ত্র হয় আর একটা অজড়তীয় নির্দেশতন্ত্র হয়। জড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলি? যখন যে নির্দেশতন্ত্র রেস্টে থাকছে, ইউ ইজ ইকাল টু 0 বা রেস্টে থাকছে, অথবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। কনস্ট্যান্ট ভেলোসিটি, রেস্ট অথবা কনস্ট্যান্ট ভেলোসিটি, দুটো কথা মনে রাখবে। কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? তার ত্বরণ 0, ত্বরণ 0, ত্বরণ ইজ ইকাল টু 0। ত্বরণ 0 মানে কি? নেট ফোর্স 0, তাই তো। এই দুটো ওয়ার্ড যদি মনে মানে দুটো সেন্টেন্স যদি মনে রাখো, কাম তামাম হয়ে যাবে। কি? একটা রেস্টে থাকছে আর একটা কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তুমি এই দুটো জিনিস অটোমেটিক বের করতে পারবে। তো এখানে প্রথম অপশানটা কী বলছে? ঘূর্ণায়মান নাগরদোলা। নাগরদোলা কেমন ঘোরে? এরকম ঘোরে ভার্টিক্যাল প্লেনে। তো এখানে ভেলোসিটি মনে করো মানে নাগরদোলা ভেলোসিটি ইউ ছিল, এই পয়েন্টে ভেলোসিটি কী হয়ে যাচ্ছে? ইউ। যদি স্থির মনে করি, স্থির বেগে যদি, স্থির বেগে না, স্থির দ্রুতিতে যদি ঘোরে, কিন্তু তার বেগ কনস্ট্যান্ট থাকছে না। বেগ কনস্ট্যান্ট এই জন্য থাকছে না, তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বেগ যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাকে যদি সেম রাখতে হয়, তাকে শুধু ম্যাগনিটিউড সেম রাখলে হবে না, তার ডিরেকশনও সেম রাখতে হবে। তার মানে ঘূর্ণায়মান এই নাগরদোলা কি অপশান হবে না, জড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ নয়। কারণ তার কি ভেলোসিটির ম্যাগনিটিউড সেম রাখলেও, ভেলোসিটির ম্যাগনিটিউড সেম রাখলেও তার ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার বলছি সমবেগে চলমান গাড়ি। হ্যাঁ, অপশান কি আছে? কনস্ট্যান্ট ভেলোসিটি যদি থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে, সেটাকে আমরা কি বলতে পারি? জড়তীয় নির্দেশতন্ত্র বলতে পারি। তার মানে অপশান বিটা হয়ে যাচ্ছে। বাকি সি অ্যান্ড ডিটা তোমরা চেক করবে, ঠিক আছে। 20টা দেখো, একটি কণার বেগ সময় লেখচিত্র দেওয়া হলো, ভালো কথা। বেগ কার কার মধ্যে লেখচিত্র দেওয়া আছে এটা দেখা খুবই জরুরি, ঠিক আছে, মাস্ট একদম। না তো তোমার মানে কি বলবো, কনফিউশন আসবে বা কোয়েশ্চেন অ্যান্সার ভুল টুল আসতে পারে। ভি আর টির মধ্যে গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। কণাটির প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা তা মোট দূরত্বের কত অংশ, ঠিক আছে। আমি তার আগে দেখি যে
টোটাল কত দূরত্ব কভার করলো। ঠিক আছে, টোটাল 6 সেকেন্ডে কত দূরত্ব কভার করলো। দেখো এটা একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ফর্মুলা কি বলো তো? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বার করি, তার আগে এটা জানো তো যে ভিটি গ্রাফের ক্ষেত্রফল, ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে আমরা কি পাই? দূরত্ব পাই, তাই তো? এটা একটা ট্র্যাপিজিয়ামের চিত্র দেখতে পাচ্ছ। ট্র্যাপিজিয়ামের ফর্মুলাটা কি জানো? ফর্মুলাটা হলো, আজানটা হয়ে যাক। দেখো আজান হচ্ছিল তাই চুপ ছিলাম। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো, ট্রাপিজিয়ামের দেখতে এরকম, পুরোটা মানে বড় বাহুর দৈর্ঘ্য, বড় বাহু হাফ ইন্টু বড় বাহুর দৈর্ঘ্য মাইনাস ছোট বাহু ইন্টু এর হাইটটা। যেটা বড় বাহুর দৈর্ঘ্যকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ছোট বাহুর দৈর্ঘ্যকে বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি, এবং এদের হাইটটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে সূত্র তাহলে কী দাঁড়াচ্ছে? হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ। তো এ ইজিক্যাল টু 6 সেকেন্ড দিয়েছে, এটা 6, হাফ ইন্টু 6 লিখলাম, মাইনাস এটা কি দেওয়া আছে, এটা তো ডাইরেক্ট 2 বলে দেয় না, এটা বলে দিয়েছে 4, এই পর্যন্ত বলে দিয়েছে কত? 4, এই পর্যন্ত বলে দিয়েছে 4, এই পর্যন্ত বলে দিয়েছে 2। তাহলে 4 মাইনাস 2 করলে এটা পেয়ে যাচ্ছি, তো সেটা করলাম। 4 মাইনাস 2 করলে 2 পাচ্ছি, তাই তো? তাহলে 6 - 2 ইন্টু 100, এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 50 মিটার। তার মানে 6 সেকেন্ডে সে টোটাল কত দূরত্ব কভার করলো? 6 সেকেন্ডে টোটাল দূরত্ব কভার করলো 50 মিটার। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে যে 2 সেকেন্ড টোটাল কত দূরত্বের অংশ কভার করছে আর কি। 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা মোট দূরত্বের কত অংশ। তো আমরা 2 সেকেন্ড মানে এইটা, এটুকু কত ক্ষেত্রফল? এই ত্রিভুজটুকু। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো 2 সেকেন্ডে দূরত্ব তাহলে হবে 2 সেকেন্ডে দূরত্ব, 2 সেকেন্ডের ডিস্টেন্স কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করলে হবে হাফ ভূমি 2, উচ্চতা কত? 10। অ্যান্সার হচ্ছে 10 মিটার, তাই তো? তো এবার অ্যান্সার কোনটা আমরা তো পেয়ে গেলাম। তো
তো 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা মোট দূরত্বের কত অংশ? অ্যান্সার কেমন হবে বলো তো? এক্স এক্স 5 মানে সরি এক্স 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে যত দূরত্ব, আর এক্স টোটাল সেকেন্ড মানে 6 সেকেন্ডের দূরত্বকে যদি আমি করি, ভাগ করে দিই, কত হবে? এটা 10 হবে, এটা 50 হবে, 0 0 কেটে আছে। তাহলে x2 থাকছে 1/5 x6। দেখো 1/5 অংশ অ্যান্সার। x2 টোটাল দূরত্বের 2 সেকেন্ডে যে দূরত্ব কভার করছে তার টোটাল দূরত্বের 1/5 অংশ। ঠিক আছে, এটা রেশিও করে দিলে বের হয়ে যাবে। দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলছে। 11 নম্বর কোশ্চেন বলছে এক ব্যক্তি একটি মৃত্তিকা খণ্ডকে সর্বোচ্চ 300 মিটার পর্যন্ত উঁচুতে ছুঁড়ে পাঠাতে পারে। সে যদি অনুভূমিক দিক বরাবর খণ্ডটি ছুঁড়তে পারে সর্বোচ্চ কত দূর যাবে? দেখো ওপরে যত যাবে তার ডবল নিচে যাবে, মানে অনুভূমিকভাবে যাবে। ওপরে কত যাচ্ছে? 30 মিটার, তার মানে অনুভূমিকভাবে সে বল যদি ছোঁড়া হয় 60 মিটার যাবে। অনেক সময় কি দেওয়া থাকে, অনুভূমিকভাবে দেওয়া থাকলে মনে করো 80 মিটার গেল, আর অনুভূমিকভাবে ছুঁড়লো সে, সেটা কত কত দূর গেল? 80 মিটার গেল। এবার বলছে যে সেম মৃত্তিকাকে, সেম বস্তুকে যদি ওপরের দিকে যদি ছোঁড়া হয় কত যাবে? সে ওপরের দিকে যাবে কত? একটু হাফ, তার হাফ যাবে 40 মিটার। তো এখানে অ্যান্সার তাহলে হবে বিটটা। এইভাবে ডাইরেক্ট এটা করতে পারো এটা সহজে। এ ভেক্টরের বি ভেক্টরের অভিমুখ বরাবর উপাংশের মান কত? ঠিক আছে, এখানে সূত্র হলো, মানে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, বলছে যে এ ভেক্টরটির বি ভেক্টরের অভিমুখ বরাবর উপাংশের মান কত? এক্ষেত্রে ফর্মুলাটা হলো কি বলতো? এক্ষেত্রে ফর্মুলা হলো এ ভেক্টর ডট বি এর ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটা বার করলে তোমরা স্কেলার ফর্মে বার করবে বা মানটা পাবে। এবার যদি কোশ্চেন অনেক সময় যদি বলে ভেক্টর উপাংশ কি হবে, এখানে স্কেলার উপাংশ চেয়েছে, বা যদি জিজ্ঞেস করে ভেক্টর উপাংশ কি হবে, তখন কি করতে হবে? তখন করতে হবে এ ডট বি এর ইউনিট ভেক্টর, আবার তার ইউনিট ভেক্টর থাকবে। ঠিক আছে, এটা যদি করো কি পাবে? এটা যদি তুমি করো পাবে ভেক্টর ফর্মে পাবে। তো এখানে ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে আমরা ফার্স্ট এ ভেক্টরটা জানি, তা বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা বার করি। বি ভেক্টরে যদি ইউনিট ভেক্টর বার করা যায়, বি তার ভেক্টরের তার নিচে ম্যাগনিটিউড দিয়ে ভাগ হয়, তাই তো? বি ভেক্টর কত আছে? আই প্লাস জে, নিচে কত হবে? তাহলে √2 হবে যদি ম্যাগনিটিউড বার করো, তাই তো? তো আমরা যদি এই ফর্মুলাতে যদি ফেলি, কি হবে? এ ডট বি এর ইউনিট ভেক্টর, তো এ কত দেওয়া আছে? 2i প্লাস 3j, তাই তো? ডট প্রোডাক্ট করবো, তারপর কার সাথে? এই বি এর ইউনিট ভেক্টর কত পেলাম? i প্লাস জে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, নিচে কত আছে? √2। তো ওপরে যদি ডট প্রোডাক্ট করি কি থাকছে? উপরে যদি ডট প্রোডাক্ট করি থাকছে কিছু থাকছে না, 2 + 3 থাকছে, 2 + 3 বাই √2, মানে 5/√2, অ্যান্সার এরকম। হ্যাঁ, সিটটা অ্যান্সার। তাহলে সিটটা অ্যান্সার। যদি এটা উপাংশের ভেক্টর ফর্মে লিখতে বলতো তাহলে কি 5/√2 ইন্টু বি ইউনিট ভেক্টর করে দিলে অ্যান্সার চলে আসবে। হলো, এবার দেখো 13 নম্বরের কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেন দেখো, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে এ ও বি দ্বারা সূচিত করা গেলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এটা এ, এটা বি,
এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে সন্নিহিত বাহুকে যদি ক্রস প্রোডাক্ট করো, হাফ ইন্টু ক্রস প্রোডাক্ট যদি করো, অ্যান্সার চলে আসবে। এ ক্রস বি যদি করো, অ্যান্সার চলে আসবে। অনেক সময় কোশ্চেন দেয় একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ভেক্টর দিয়ে দিল এ আর বি, এর ক্ষেত্রফলটা কী হবে? এর ক্ষেত্রফলটা হবে এ ক্রস বি। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় এটার ক্ষেত্রফল হলো এটা, ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটা। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় সামান্তরিক দিয়ে দেয় ঠিকই, কিন্তু তাদের দেয় এই ডায়াগোনাল লেন্থ দিয়ে দেয়। একটা ডায়াগোনাল লেন্থ হয়তো D1 দিল আর একটা D2 দিল। এক্ষেত্রে তোমার ক্ষেত্রফল কী হবে? D1 ক্রস D2 হবে, তবে তার আগে একটা হাফ থাকবে। ঠিক আছে, এখানে তিনটে কোশ্চেন, 3 রকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে এখানে ত্রিভুজের জিজ্ঞেস করছে, ত্রিভুজের কোশ্চেনের অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? একটা। ঠিক কিনা বোঝা যাচ্ছে তো? একই বিন্দুতে ক্রিয়ারত সমমানের দুটি বলের মধ্যবর্তী কোণ যদি একটি বলের অভিমুখ, আচ্ছা একই বিন্দুতে, কোশ্চেনটা ভালো করে পড়া যাক। বলছে একই বিন্দুতে ক্রিয়ারত সমমানের দুটি বলের মধ্যবর্তী কোণ থিটা যদি একটি বলের অভিমুখ উল্টে দেওয়া হয়, তাহলে লব্ধি বলের অভিমুখ যে কোণে ঘুরবে তা হলো কত? মনে করি এটা একটি বিন্দু, তাতে দুটো বল ক্রিয়া করছে। এটা একটা বল ক্রিয়া করছে, আর একটা বল ক্রিয়া করছে এইভাবে। ঠিক আছে, এদের লব্ধি কত হবে? এখানে এইভাবে যাবে 45 ডিগ্রি, মানে এদের সাথে 45 ডিগ্রি যদি দুটির মান একই থাকে। আমি একটা এক্সাম্পল নিয়ে ধরছি, মানে একটা এক্সাম্পল নিয়ে ধরছি। প্রথমে এদের কোণ ছিল থিটা, এবার কি করছে সেকেন্ড কেসে কি বলছে, এটা রেজাল্টেন্ট, এটা মনে করি F1 F2। সেকেন্ড কেসে বলছে যে একটি বলের মানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হলো, মানে এইভাবে করে দেওয়া হলো, তার তখন ডিরেকশন হবে এরকম। তো তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি আসবে? 90 ডিগ্রি। এটা একটা আমি একটা এক্সাম্পল দিয়ে টেস্ট করে দেখলাম, দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যান্সার হচ্ছে। তো তোমরা কিভাবে করতে পারো? তোমরা আরও এভাবে করতে পারো যে প্রথমে দুটোই বল, তাই তো, আর স্কোয়ার, তাদের রেজাল্টেন্ট যদি আচ্ছা এটা এইভাবে করো, সমমান বলে দিয়েছে তাই তো, থিটা। মনে করো এটা একটা এফ কাজ করছে, এদিকে কাজ করছে এফ, এফ এফ কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ থিটা। সেকেন্ড কেসে বলছে যে তার একটা ডিরেকশন চেঞ্জ করে দেওয়া হলো, এর ডিরেকশন যদি চেঞ্জ করে দেওয়া হয় এইভাবে হয়ে যাবে, তাই তো। ইনিশিয়ালি ছিল এরকম, ইনিশিয়ালি যদি থিটা হয়, এই কোণটার মান কত হবে? 100, এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। দেখো এখানে এটা যাচ্ছে, এদের লব্ধি কি বরাবর যাবে? এই বরাবর যাবে। এদের লব্ধি কি এই বরাবর যাবে, তাই তো। তার মানে চেঞ্জ কত হলো? প্রথমে θ/2 ছিল, এখন হবে 180 মাইনাস θ/2। এটা তো পুরোটা তো 180, তো এইটুকু যদি বার করা যায়, এটুকু যদি বার করা যায় কত হবে? 180 মাইনাস θ/2, তাই তো। তাহলে চেঞ্জ কত হলো, বা এই পুরো টোটালটা যদি দেখা যায়, 180 মাইনাস θ/2 প্লাস θ/2, চেঞ্জ না, সরি চেঞ্জ বলছি, চেঞ্জ না, মানে টোটাল কতটা হলো?
টোটাল কতটা হলো 180/2 মাইনাস θ/2 প্লাস θ/2, তাহলে θ/2 কেটে আছে, তাহলে 90 ডিগ্রি। অ্যান্সার তাহলে কত আসছে? 90 ডিগ্রি আসছে। তো দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে একটু ক্লাসিক্যাল কোয়েশ্চেন। এটা যদি এক্সপ্লেন করা যায় একটু টাইম লেগে যাবে, তো এটা তোমরা শুধু মনে রেখে যেতে পারো, 20-25 মিনিট টাইম লেগে যাবে যদি একদম প্রপারলি খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। এখানে একটা দই দিয়েছে, দই দেওয়া হয়েছে, দুদিক দিয়ে টানা হচ্ছে, দুদিকে কত দিয়ে টানা হচ্ছে? টি দিয়ে টানা হচ্ছে, তাই তো? এবার তোমাদের মনে তো বাজে এদিকে টি দিয়ে টানছে, এদিকে টি দিয়ে টানছে, তাহলে টেনশন হবে 0, তাই না? এখানে কোনো পয়েন্টে টেনশন হবে 0, কিন্তু অ্যান্সার তা হবে না, অ্যান্সার হবে 2t। এটা মনে রাখো, কারণ এটা এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লেগে আমি করতে চাচ্ছি না এখন। মোটামুটি যা অ্যান্সার হবে সেটা মানে ঘুরিয়ে দেবে, মানে যেটা অ্যান্সার লাগবে তোমার লাগছে মনে হচ্ছে যে 0 লাগবে, কিন্তু না, তুমি সেটা ঘুরিয়ে দেবে, যেটা আছে সেটা করেই দেবে। আর অনেক সময় অ্যান্সার এই কোশ্চেন থাকে যে এদিকে 10 নিউটন দিয়ে কিছু না, টি দিয়ে অন্য কিছু ভ্যালু দিয়ে দিতে পারে, এদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন দিয়ে কাজ করা হচ্ছে, তো অ্যান্সার কী হবে? 10 নিউটনই অ্যান্সার হবে। মানে যে বল দিয়ে টানবে সেই বলটাই টেনশন হবে, বা যে টান দিয়ে টানবে সেই টান মানে সেইটাই দড়ির মাঝখানে লাগবে আর কি। 16 নম্বরটা দেখো, একটি বস্তুকে 45 ডিগ্রি কোণ করে ছোঁড়া হলে তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়, ঠিক? কারণ আমরা মানে রেঞ্জের ফর্মুলাটা কি জানি? R=u² সাইন 2θ/g, তাই তো? এটা আরটাকে ম্যাক্সিমাম করতে গেলে সাইন 2θর মানটাকে ম্যাক্সিমাম করতে হবে, তাই তো? সাইনের ম্যাক্সিমাম মান কত? 1, তো সাইন 2θ যদি 1 হয় তাহলে আমরা আরটা ম্যাক্সিমাম পাবো। তো সাইন 2θর মানটা যেভাবে হোক মোটামুটি 1 আনতে হবে, তবে আমরা রেঞ্জ ম্যাক্সিমাম পাবো। তো সাইন 90 ডিগ্রি মান 1 হয়, তাই তো? সাইন সাইন 2θ সাইন 90 ডিগ্রি লিখতে পারি, তো এখানে 2θ 90 ডিগ্রি লিখতে পারি, তাহলে θ 45 ডিগ্রি হলো। অপশানগুলো কি বলছে দেখো, অপশান বলছে যে একটি বস্তুকে, আচ্ছা প্রথমটা দেখি, প্রথম স্টেটমেন্ট আরেকবার পড়ি। একটি বস্তুকে 45 ডিগ্রি কোণে ছড়া হলে তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। কেন সর্বোচ্চ হয় সেটা বলে দিলাম, মানে কেন 45 ডিগ্রি ছুঁড়লে হবে সেটা বলে দিলাম। এবার সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত সাইন 2θর মান 1 হয়, হ্যাঁ এটা 1 হলে তবেই আমরা ম্যাক্সিমাম করতে পারবো। তাহলে অপশান দুটোই অপশান ঠিক এবং রিজনটাও ঠিক, এ বি উভয় সঠিক এবং রিজন হলো এর সঠিক ব্যাখ্যা, তার মানে অপশান একটা ঠিক হয়ে যাচ্ছে। 17টা দেখো, 17টা হলো একজন দমকল কর্মী দড়ি বেয়ে ওপরে থেকে নিচে নামতে চান। দড়িটি কর্মীর ওজনের 1/3 টান সহ্য করতে পারে, তার মানে T=W=3 বলো। তাহলে কর্মীকে সর্বনিম্ন কত ত্বরণে নামতে হবে? এক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? টান শর্টকাট ফর্মুলাটা এটা ছিল, T=m G+-A। যদি ও ওপরের দিকে যেত, নিচে নামছে, যদি ও ওপরের দিকে যেত তখন কি হতো? তখন প্লাস হতো, যদি নিচের দিকে নামতো সে তখন মাইনাস হবে, তাহলে mg-ma। তো টেনশান এখানে, আচ্ছা টেনশান বলে দেয় না, এখানে W=mg, ঠিক আছে? ওজনকে বা ওয়েটকে আমরা W দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখানে T= লিখতে পারি W লিখতে পারবো কত? আচ্ছা W লিখে দিলাম। এবার আমরা লিখব A, তাই তো? এবার টি জায়গায় আমরা লিখে দেবো W/3 W-ma। তো ma কি থাকছে? W-W/3। এটাকে যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি? 3 - 1 মানে 2/3 W। ডাব্লুর জায়গায় যদি mg লিখে দাও, তাহলে mg যদি লিখে দাও কি থাকছে? আচ্ছা তাহলে থাকছে ma থাকছে কি 2/3, W জায়গায় mg লিখে দিচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে a হবে 2/3g।
ঠিক আছে, অ্যান্সার তাহলে সিটটা। এটা মান কি রোপ প্রবলেমের টাইপের কোশ্চেন। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনটা বলছে যে 2 কেজি ভরের একটি বস্তু 30 মিটার বেগে চলছিল। খুব ভালো কথা। তার উপর 5 সেকেন্ড সময় ধরে একযোগে 3টি বল F1 F2 F3 ক্রিয়া করলো, যেখানে F1 এর একটা ভেক্টর ফর্মে দিয়েছে, F2 ভেক্টর ফর্মে দিয়েছে, F3 দিয়েছে। বলে এত বল প্রযুক্ত হওয়ার পর বস্তুর বেগ কত হবে। তাই তো, একটা বস্তুর বেগ ইনিশিয়ালি বেগ 30 ছিল, 30 মিটার পার সেকেন্ড যাচ্ছিল, যার ভর হচ্ছে 2 কেজি, এবং 5 সেকেন্ড পর মানে 5 সেকেন্ড ধরে এই 3টে বলের ওপর কাজ মানে বল অ্যাপ্লাই হয়েছে, হওয়ার পরে বলছে তার বেগ কত হবে, নতুন বেগ কত হবে। তো আমরা এখান থেকে নেট ফোর্স বার করতে পারি। নেট ফোর্স ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, নেট কত বল ওর উপর অ্যাপ্লাই হয়েছে লিখতে পারি, এফ ইজিক্যাল টু F1 প্লাস F2 প্লাস F3। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ত্বরণটা বার করবো, কারণ ত্বরণটা বলে দেয় না। ত্বরণ যদি পেয়ে যাই তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, V ইজিক্যাল টু U প্লাস AT, তাই না। এই ফর্মুলাতে যেহেতু আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি 30, এটা বার করবো এখান থেকে, এবং টাইম তো 5 সেকেন্ড তো জানি, বলে দিয়েছে কোশ্চেন। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় -3i প্লাস i প্লাস 2j, তার মানে -3, আচ্ছা প্রথমে আই ক্যাপগুলো যোগ করছি, -3i i 2i, 2 একে 3 প্লাস 3 -3, তার মানে 0 i ক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে কোনো ফোর্সই লাগছে না। তারপরে যদি বার করি -2j প্লাস 3j -3j, এক্ষেত্রেও -2 -1 -3 আর এই +3, তাহলে কি হচ্ছে, কেটে যাচ্ছে, কেটে +0 জে ক্যাপ লিখতে পারি আমরা। ঠিক আছে, দেখো জে এর সাথে জে যোগ করছি, আয়ের সাথে আয় যোগ করছি। ঠিক আছে, এবার কে গুলোর পরে পালা, 5k -2k -3k, তো -2k -3k -5k, এদিকে 5k আছে, তাহলে কত থাকছে, 0 হয়ে যাচ্ছে, +5k -5k ইজিক্যাল টু 0। তাহলে ওর ওপর নেট ফোর্স অ্যাকচুয়ালি 0k ক্যাপ, নেট ফোর্স অ্যাকচুয়ালি 0। নেট ফোর্স যদি 0 হয়, এফ নেট, তাহলে একটা জিনিস দেখলাম, এফ নেট ইজিক্যাল টু 0। ফোর্স যদি 0 হয় তার উপর অ্যাক্সিলারেশনও 0, তার মানে সে তার উপর কোনো ত্বরণ হচ্ছে না, ত্বরণ হচ্ছে মানে সে সমবেগে চলছে, সমবেগে চলছে মানে ত্বরণ এখানে যদি 0 করে দিই তাহলে ভি ইজিক্যাল টু ইউ চলে আসছে। তো ভি কত, ভি ইউর সমান, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 30 মিটার পার সেকেন্ড, তাহলে অপশান বিটা ঠিক। 19টা দেখো, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ায় সমানুপাতিক হয়, না সরি কি বলছে আরেকবার পড়ি ভালো করে, বলছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়। ঘর্ষণ বলের ফর্মুলাটা কি জানি, ঘর্ষণ বলের ফর্মুলা জানি এফ ইজিক্যাল টু মিউ এন, মিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক, এনটা কি নর্মাল রিয়াকশান, নর্মাল রিয়াকশান, তার মানে ঘর্ষণ বল কার উপর ডিপেন্ড করছে, মিউ এর উপর ডিপেন্ড করছে আর নর্মাল রিয়াকশনের উপর ডিপেন্ড করছে বলছে, তার মানে এখান থেকে এটা তো কনস্ট্যান্ট, এ প্রপোর্শনাল টু এন লিখতে পারি। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়, ঠিক অপশান মানে স্টেটমেন্ট অনটা ঠিক। স্টেটমেন্ট 2টা কি বলছে, সংযোগী তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বলের মান নির্ভর করে না, এটাও ঠিক। তোমাদের মনে হতে পারে যে এখানে একটা ব্লক আছে, টেবিলের উপর একটা ব্লক আছে, ঠিক আছে, ভালো করে আঁকা হয় না বুঝতে পারছি, এই টেবিলের ওপর একটা ব্লক আছে, রাখা আছে, তো মনে হতে পারে যে একটা ছোট বলের ওপর বেশি ঘর্ষণ বল কাজ করবে, ছোট বলের ওপর ছোট একটা বস্তুর উপর বেশি ঘর্ষণ বল কাজ করবে যেহেতু তার এরিয়া কম, কিন্তু কনসেপ্ট হলো যে ফ্রিকশন ফোর্স ডাজ নট ডিপেন্ড অন এরিয়া অফ ব্লক বা পার্টিকেল, যাই হোক যেটা দেওয়া থাকবে। তো অপশান এটাও ঠিক, তাহলে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য। 20টা দেখো, অমসৃণ তলে একটি ব্লককে গতিশীল করতে হলে বস্তুর উপর প্রযুক্ত বলকে ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। হ্যাঁ ঠিক কথা, মেঝো ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ব্লকের ভর এম,
ব্লকটি ভি বেগে মেঝের ওপর চালনা করা হলো, থামার আগে ব্লকটি কত দূর যাবে? ও ভাই, এটা তো স্টপিং ডিস্টেন্স কোশ্চেন। আর এত বড় কোশ্চেন বলে আমি ধীরে ধীরে পড়ছি, বলি কি না কি দিয়েছে। স্টপিং ডিস্টেন্সের কনসেপ্ট হলো। স্টপিং ডিস্টেন্স কি ছিল? এস ইজিয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এখানে এখানে অ্যাসিলেশন কত হবে? এখানে অ্যাসিলেশন হবে এ ইজিক্যাল টু মিউ জি। কীভাবে হচ্ছে? বস্তুটির ওপর বল মনে করি এফ বল প্রয়োগ করা হলো, আর তার উপর ফ্রিকশন ফোর্স কত হবে? মিউ এম জি, তাই তো? এফ ইজিক্যাল টু কি লিখতে পারি? এম এ লিখতে পারি, মিউ এম জি। এম কেটে যাচ্ছে, তাহলে এ ইজিক্যাল টু মিউ জি। অপশান তাহলে কোনটা আসছে? ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। ইউ মানে এখানে ভি মানে বিটটা অ্যান্সার। 21-এরটা দেখো, অভিকেন্দ্র বল ডাব্লু, কণার ভর এক্স, কণার বেগ ওয়াই এবং বৃত্তীয় পথের ব্যাসার্ধ জেড হলে ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ওয়াই জেড বাই এক্স হয়। তাহলে এন এর মান কি হবে? আচ্ছা, কি লিখেছে সেটা, যেটা দিয়েছে সেটা লেখা যাক। ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ডাব্লু জেড বাই এক্স। আচ্ছা, সবার ফর্মুলাগুলো আমরা দেখব। অভিকেন্দ্র বলের ফর্মুলাটা কি? ডাব্লু ইজিক্যাল টু লিখতে পারি এম ভি স্কোয়ার বাই, আচ্ছা এখানে কৌণিক বেগে লিখবো, কারণ একটা ওয়াই ইজিক্যাল টু কৌণিক বেগ দিয়েছে। আচ্ছা না, কৌণিক বেগ না, কণার বেগ দিয়েছে, সরি। তো এম ভি স্কোয়ার বাই আরই লিখবো। তারপরে কণার বেগ ওয়াই ইজিক্যাল টু আমরা ভি লিখবো। তারপরে ডাব্লু ইজিক্যাল টু লিখলাম কণার, আচ্ছা কণার ভর আর একটা আছে এক্স ইজিক্যাল টু এম লিখলাম। আর কি দেওয়া আছে? জেড ইজিক্যাল টু ব্যাসার্ধ, জেডের জায়গায় আমরা আর লিখে দিলাম। এবার ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখবো? ভি টু দি পাওয়ার এন। ডাব্লু কি থাকছে? এম ভি স্কোয়ার বাই আর ইন্টু জেড ইজিক্যাল টু কি থাকছে? আর, আর এক্স ইজিক্যাল টু নিচে থাকছে এম, তাই তো? এম কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে ভি এন ইজিক্যাল টু ভি টু দি পাওয়ার 2 বা ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি এন ইজিক্যাল টু 2। কোন অপশনটা তাহলে ঠিক হচ্ছে? এরটা। 22-এরটা কি বলছে দেখো, এম ভরের একটি বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে সমদ্রুতিতে ঘুরছে, তাহলে কৌণিক ত্বরণ কি হবে? মানে সমদ্রুতিতে যদি ঘোরে, যদি ঘোরে বা ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয়, সরি দ্রুতিতে যদি ঘোরে, দ্রুতিতে যদি ঘোরে কি হয়? এক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাসিলেশন 0 হয়, ট্যানজেনশিয়াল অ্যাসিলেশন 0 হয়। তাই এ টি ইজিক্যাল টু আমরা জানি কি? আলফা আর, কৌণিক ত্বরণ ইন্টু রেডিয়াস। তো আলফা ইজিক্যাল টু তাহলে কী হবে? এ টি বাই 0, সরি আর। তাই এ টির মান তো 0, 0 বাই আর যদি হয় এটা হলো 0, হলো তাহলে অ্যান্সার সি। এটা তো আমি একটা আমার টেলিগ্রাম চ্যানেলে এর ওপর তো একটা মানে নোটস দিয়েছি, আর এটা খুব ইম্পর্টেন্ট টপিক আমি বলেছিলাম। আচ্ছা, হলো। আর সমদ্রুতিতে ট্যানজেনশিয়াল অ্যাসিলেশন 0 কেন হয়? মানে এটা 0 কেন হয়? কারণ এত ভির মান তো কনস্ট্যান্ট থাকে। মনে করো এটা সার্কুলার রাস্তা, এখানে ভি থাকলো, ট্যানজেনশিয়াল বরাবর ভি তো কনস্ট্যান্ট থাকছে, তাহলে এ ইজিক্যাল টু আমরা কি জানি? ডিভি বাই ডিটি, 0 হয়ে যাচ্ছে। মানে এ ট্যানজেনশিয়াল ইকুয়াল টু জানি ডিভি বাই ডিটি। এবার যদি না বুঝতে পারো তাহলে ভাববো তোমার একটু কনসেপ্টের ঘাটতি আছে, তুমি একটু রিভিশন করে নেবে, বা তোমার যদি কিছু আলাদা করে বলার হয় তুমি টেলিগ্রামে জানাবে যদি কিছু অসুবিধা হয় বুঝতে। 23-এরটা কোয়েশ্চেনটা দেখো, এম ভরের একটি বস্তু কণা ভি ইজিক্যাল টু কে এক্স টু দি পাওয়ার 3/2 এরকম একটা ইকুয়েশন দিয়েছে ভি আর এক্স এর মধ্যে। এক্স অক্ষর বরাবর চলছে, তারপর বলছে বস্তুটিকে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 এককের দূরত্বে সরাতে কার্য কত হবে? দেখো, আমরা একটা ফর্মুলা জানি, ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি।
কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে তো আমরা লিখতে পারি হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, ঠিক কি না? তো এখানে কে ইজ ইকাল টু জানার দরকার নেই। তো আমি হ্যাঁ, এখানে কি বার করতে হবে আমাদের, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি বার করলে হয়ে যাবে, তাই তো? ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি বার করলে হয়ে যাবে। ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল মানে যখন তার এক্স ইকাল টু জিরো ছিল, এক্স ইকাল টু যদি জিরো বসায় এটাও জিরো হয়ে যাবে, তাহলে 0 মিটার/সেকেন্ড, মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, মানে ইনিশিয়ালি রেস্টে ছিল। তো ফাইনাল মানে যখন তার স্মরণ কত হয়েছে, 2 হয়েছে, তখন তার ভেলোসিটি কত হবে, কে ইন্টু এক্সের জায়গায় 2 লিখে দেবো, 2 তার ওপর 3/2 হলো। তো আমরা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি পেলাম এখান থেকে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো ভি ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে আমরা লিখতে পারি শুধু হাফ এম ভি ফাইনাল স্কোয়ার। এখানে হাফ এম কত আছে, এখানে এম আছে, ভি কত, ভি ফাইনাল কত পেলাম, কে পেলাম 2 পেলাম, তার 3/2 দিয়ে এদের স্কোয়ার, তাহলে কত পাচ্ছি, হাফ এম কে স্কোয়ার। এবার 2 এই 2 কেটে যাবে, দেখো তো 2 এর কিউ থাকছে, তার মানে 8 8 8/2 মানে 4, তাহলে 4 কে স্কোয়ার। এটা অবশ্যই অবশ্যই তোমরা দুবার প্র্যাকটিস করবে যারা একবারে পারো নি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টের ওপর কোশ্চেন আসতেই পারে। 24টা দেখো, পাইপের মধ্যে জল সরবরাহ করার জন্য একটি পি ক্ষমতার পাম্প ব্যবহার করা হয়েছে। জল সরবরাহের হার যদি এন গুণ করতে হয় তবে পাম্পের ক্ষমতা কি করতে হবে, পাম্পের ক্ষমতা চেঞ্জ করতে হবে। দেখো ফোর্স এর ফর্মুলা হয় পাম্পের ক্ষেত্রে রো এ ভি স্কোয়ার। এখান থেকে পাওয়ারের ফর্মুলা হবে এফ ক্রস এফ ডট ভি, তাহলে হবে এখানে কি হবে, রো এ ভি স্কোয়ার ইন্টু ভি, তাহলে রো এ রো এ ভি কিউ, তাই তো? তাহলে পাওয়ার প্রপোর্শনাল টু আসছে ভি কিউ। এবার বলছে যে কি বলছে, জল সরবরাহের হার যদি এন গুণ করা হয় তাহলে পাম্পের ক্ষমতা কি করতে হবে, পাম্পের ক্ষমতা প্রথমে মনে করি ইনিশিয়ালি মনে করি ভি ছিল, তো এর এন গুণ করতে হলে তার মানে ভি ড্যাশ ইজ ইকাল টু আসছে এন ভি, তাই তো? তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পি ড্যাশ কত হবে, পি ড্যাশ হবে এন কিউ ভি কিউ, তাই তো? পি ড্যাশ বাই পি যদি করা হয় কি থাকছে, ভি কিউব, তাহলে ভি কিউব কেটে যাচ্ছে, তাহলে পি ড্যাশ ইজ ইকাল টু থাকছে এন কিউ ভি। খুব ভালো কোশ্চেন, তাহলে অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে এন ভি না সরি এন কিউ পি, তাহলে অ্যান্সার আসছে সিটটা। এখান থেকে ফোর্স দিয়ে যে ফর্মুলা যদি থাকে, ফোর্সের ফর্মুলাটা মনে থাকো, একটা ফর্মুলা যদি মনে রাখো তাহলে পাওয়ারটা মনে থাকবে, কারণ পাওয়ার ইজ ইকাল টু কী জানো, এফ ভি, তাই তো? ফোর্সের ফর্মুলা কি, রো এ ভি স্কোয়ার। তো এটা কীভাবে এসছে এটা আমার দেখাতে গেলে এখন টাইম লাগবে, এটা খুব মানে পপুলার এবং নর্মাল ইয়ে, যেহেতু আমরা সলিউশন সিরিজ করছি তাই ডিটেলস থিওরিতে যাচ্ছি না। তোমরা যদি কোশ্চেন মানে তোমাদের প্রত্যেকের বইয়ে এটা করে দেওয়া আছে, একবার দেখে নেবে যদি না রেডি থাকে এই কনসেপ্টটা। দেখো কিছু গতি দিয়েছে, এবার তাদের মানে বলতে হবে, আর এক্সাম্পলও দিয়েছে। প্রথম বলছে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, এটা কি একমাত্রিক গতি, মোটেও না একমাত্রিক গতি নয়, তা এটা হবে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। গ্যাসের অণুগুলি একটি নির্দিষ্ট স্থানে বিচরণ, মানে এটা 3D। জলে ঝাঁপ দেওয়ার আগে সাঁতারুর সমারসল্ট কি আমি জানি না তো, একটি উলম্বভাবে ঝুলন্ত স্প্রিংয়ের একটি ভরের দোলন, এটা এইভাবে দোলন করে, মানে একমাত্রিক গতি। 1 ডি
1-এর ডিটা পাচ্ছি, দ্বিমাত্রিক গতি 2-এর এরটা পাচ্ছি, 2-এর এ, 2-এর এ, 1-এর ডি, এখানে 2-এর সি, এটা হচ্ছে না, 1-এর ডি 2, তার মানে অপশান এটা হতে চাই। আর ত্রিমাত্রিক গতি মানে আর তিনেরটা তার মানে এই 3-এর সিটটা আছে না, 3-এরটা কোনটা পেলাম, ত্রিমাত্রিক গতি মানে এই 3-এর বিটটা পেলাম, গ্যাসের অণুগুলি রে, কারণ গ্যাসের অণুগুলি কী হয়, র্যান্ডমলি চলতে থাকে, তার কোনো ডিরেকশন থাকে না, এইবার দিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে, সে সব রকম ডাইমেনশন করে। তাহলে কি হচ্ছে, তাহলে 3-এর বিটটা হয়ে যাচ্ছে, তাহলে 4-এর সিটটা পড়ে থাকছে, বৃত্তীয় গতি আর সাঁতারুর এই ঝাঁপ দেওয়ার সমরসল, তার মানে মনে হয় ব্যাপারটা এরকম ব্যাপার বলছে, সে ঘুরে 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 যেটা একটা পড়ে না ভলিক্ষে, সেটার ব্যাপারটা বলছে হয়তো সমরসল্ট। তো যাই হোক, 4-এর সিটটা অপশান, তাহলে অপশান কোনটা এলো, অপশান হলো 1-এরটা। 26-এটা দেখুন, দুটি স্প্রিং এ ও বি বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2, স্প্রিং দুটিকে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করতে কৃতকার্য যথাক্রমে হবে ডাব্লিউ ইকুয়াল টু কী জানি আমরা, হাফ কে এক্স স্কোয়ার। ইনিশিয়ালি তার মনে করি স্ট্রেচ 0 ছিল, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান ইকুয়াল ফর্মুলা কী হয় বলো তো, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, এটা অ্যাকচুয়াল ফর্মুলা। যদি স্প্রিংটা ইনিশিয়ালি যদি সে এরকম নর্মাল অবস্থায় থাকে, সে কোনো স্ট্রেচ অবস্থায় নেই, তাকে কোনো প্রসারিত অবস্থায় নেই, তো সেক্ষেত্রে ইনিশিয়াল প্রসারণ 0, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, ফাইনালটা আর লিখি না। তো এখানে থেকে কি জিজ্ঞেস করতে হয়, এফ আরেকটা জিনিস বলে দিচ্ছে, এফ কনস্ট্যান্ট, এক্সের ব্যাপারে কিছু বলেই দেয় না, ঠিক আছে, এফ কনস্ট্যান্ট। তো আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু কি জানি, কে এক্স, তাই তো, এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ বাই কে, যেহেতু এক্সের ব্যাপারে কিছু বলে দেয় না, তাই আমরা এক্সটাকে এলিমিনেট করে দেবো। তো এক্সটাকে যদি এলিমিনেট করে দিই, পড়ে থাকছে হাফ কে এক্সের জায়গায় কী লিখবো, এফ বাই কে, এফ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার। এটাকে যদি আরও সিম্পলিফাই করি বা কাটাকাটি করি, কী থাকছে, এফ স্কোয়ার বাই 2K, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এটা পেলাম। এফটা যেহেতু কনস্ট্যান্ট আর টুটা তো কনস্ট্যান্টই, যেহেতু কনস্ট্যান্ট, এফটা কনস্ট্যান্ট, এই জন্য বলছি কোশ্চেনে বলে দিয়েছে যে দুটি একই পরিমাণের বল, তাই তো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1/2K, সরি শুধু কে লিখতে পারি। তো এটা ব্যস্ত সম্পর্ক, যার কে এর মান বেশি সেক্ষেত্রে ওয়ার্ক ডান কম করতে হবে। তো কে টুটা বেশি, তার মানে W2 কম W1-এর থেকে। অপশান কোনটা, অপশান সিটটা রাইট। 27টা দেখো, এটা তো তোমরা সবাই পারবে। স্থির অবস্থা থেকে একটি বস্তুকণা অভিকর্ষের টানে অবাধে পড়ছে মানে ওপর থেকে, কোথায় গেল, ওপর থেকে অবাধে পড়ছে মানে তার ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0 ছিল, নিচে যখন পড়ছে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0 ছিল, পোটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম ছিল। তো যদি দেখা যায় সিটটা রাইট, দেখো সিটটা পোটেনশিয়াল এনার্জি প্রথমে বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি 0 ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে, তাহলে অপশান সিটটা রাইট। 28টা দেখো, একটি বস্তুকণার ভরবেগ 0.1% বাড়লে গতিশক্তির কত শতাংশ বাড়বে। গতিশক্তি আর ভরবেগের মধ্যে ফর্মুলাটা কি জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ঠিক কি না। এখানে 2mটা কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। তো এখানে ত্রুটির যদি ফর্মুলা লিখে যায়, ডেল কাইনেটিক এনার্জি বাই 2 ডেল পি বাই পি, ঠিক আছে। এখানে ভরবেগ 0.1%, মানে এটা বলে দিয়েছে 0.1, তো 2 ইন্টু 0.1, তাহলে অ্যান্সার হবে 0.2। এবার যদি এই বাড়ানোর হারটা যদি গ্রেটার দেন 5% হয়, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা চলবে না, তখন বেসিক মেথডে করতে হবে। তাহলে এখানে এই ক্ষেত্রে অপশান তাহলে এসে যাচ্ছে ডিটা।
F1 এবং F2 বল দুটি একটি বস্তুর ওপর ক্রিয়া করছে। তৃতীয় একটি বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটি সাম্যাবস্থায় রইল। সাম্যাবস্থায় থাকার শর্ত কি? কোনো বস্তু সাম্যাবস্থায় কখন থাকবে? যখন তার উপর নেট ফোর্স 0 হবে। এক তো তার উপর ফোর্স লাগবে না, মানে না অ্যাপ্লাই করলে ভালো কথা, যদি অ্যাপ্লাই করো তো ভালো করো, তাহলে নেট ফোর্স 0 করতে হবে। ঠিক আছে, যদি নেট ফোর্সের উপর যদি 0 থাকে তখন কি হবে? সে বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখানে কটা ফোর্স আছে? দুটো ফোর্স দেওয়া আছে, 3 নম্বর ফোর্স বার করতে হবে। তাহলে নেট ফোর্স 0 মানে F1 প্লাস F2 প্লাস F3 ইজিক্যাল টু 0, তাই তো? F1 কত দিয়েছে? 4i প্লাস মাইনাস 3j ক্যাপ প্লাস F2 কত দিয়েছে? 2i প্লাস 3j ক্যাপ, আর F3টা বার করতে হবে, F3 লিখে রাখলাম ইজিক্যাল টু 0। আই আর আই এর সাথে যদি যোগ করা যায়, 4i প্লাস 2i 6i মাইনাস 3j প্লাস 3j, এটা কেটে যাবে, তাই তো? পড়ে থাকবে তাহলে 0, আর 0 লিখছি না, তাহলে পড়ে থাকছে প্লাস F3 ইজিক্যাল টু 0। যদি F3 এদিকে রেখে 6iটা যদি ওদিকে নিয়ে যাওয়া হয় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 6i ক্যাপ। তাহলে কোন অপশানটা ঠিক হয়ে যাচ্ছে? অপশান এটা ঠিক হয়ে যাচ্ছে। 30-এরটা দেখো, 30-এরটা দেয়ালের ওপর এরকম একটা মসৃণ দেওয়ালে আছে, বল ঝুলছে আর কি। তো বল তো দড়ি টানটি, হ্যাঁ বল ঝুলছে এবং এটা তার দিয়ে বা সুতো দিয়ে আটকানো আছে এখানে। তো এই বল, আচ্ছা আমি এটা আলাদা করে আঁকি। হলো? তাহলে এই দেয়ালের ওপর কি নর্মাল রিয়াকশান কাজ করবে, যেটার নাম আমরা এন দিলাম। এর ওপর একটা টেনশন কাজ করবে, যেটা কোশ্চেনে দিয়েছে টি, এবং আরেকটা জিনিস দিয়েছে, এটা থিটা। কি দিয়েছে? এটা থিটা দিয়েছে। এটা থিটা দেওয়া মানে আমি যদি এরকম লম্ব যদি টানি, এটা থিটা মানে এটাও থিটা, তাই তো? এবার টিটা যদি ভার্টিক্যাল উপাংশে ভাঙি, টেনশনটা তো এই বরাবর আছে, এর ভার্টিক্যাল উপাংশে যদি ভাঙি এটা টি কস থিটা হয়ে যাচ্ছে। এটা যদি এই উপাংশে যদি ভাঙি, টি সাইন থিটা হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, এর নিচে কাজ করবে কি? এমজি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি টি কস থিটা ইজিক্যাল টু এমজি। এটা লিখতে পারি টি সাইন থিটা ইজিক্যাল টু এন। কোশ্চেনে এনটা চেয়েছে, তাই তো? আচ্ছা, যদি 2 ভাগ 1 করা যায়, 2 ভাগ 1 যদি করা হয়, এটা না 1 নাম্বার নাম দিলাম, এটা 2 নাম্বার নাম দিলাম। যদি 2 ভাগ 1 করি, কি আসছে? এটা নিচে এটা চলে যাবে, সাইন থিটা বাই কস থিটা, আর টি কেটে যাবে, তার মানে এদিকে থাকছে ট্যান থিটা। 2 ভাগ 1 করেছি মানে এটা উপরে থাকবে, এনটা উপরে থাকছে, নিচে থাকবে কত? এমজি, তাই তো? এনটা বার করতে বলছে, তো আমরা এখান থেকে লিখতে পারি এন ইজিক্যাল টু এমজি ট্যান থিটা। আর কি আসবে? এটা ওপরে করছি এবার। মাস কত দিয়েছে? মাস এখানে দিয়েছে, ওখানে দিয়ে না, এখানে দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে? মাস দিয়েছে 10 কেজি। মাস কত দিয়েছে? এই দেখো এখানে, অত দেখা যায় না। মাস 10 কেজি, 10 ইন্টু জি তো 10 ধরি, 10 ইন্টু 10, ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি মান কত হয়? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে অ্যান্সার আসছে 100/√3, ঠিক আছে? ক্যালকুলেশন ভুল হলে বলবে, আমার মতে 100/√3 অ্যান্সার চলে আসছে। 31-এ দেখো, ভরকেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দুতে বল প্রয়োগ করলে কোনো দৃঢ় বস্তুতে ড্যাশ উৎপন্ন হয়। মনে করো একটা বস্তু এই বরাবর তোমার একটা বল প্রয়োগ করা হলো, সে কী হবে? একটু ঘুরতে ঘুরতে যাবে, ঘুরতে ঘুরতে এইবারে গেল। তার মানে কি? তার রোটেশন হলো প্লাস তার চলনও হলো, এক জায়গায় তার এক জায়গায় চললো, তার মানে এখানে অপশান সিটটা ঠিক। টেবিলের আচ্ছা আগে এটা পড়ি, স্টেটমেন্টটা কী বলছে, কোশ্চেনটা কী বলছে? এক ব্যক্তি একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তিনি হাত দুটি প্রসারিত করলো। একটা ঘূর্ণায়মান টেবিল, এটা তোমাদের বইয়ে তো আছে এরকম এক্সাম্পল। প্রথমে কি করেছিল?
হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, তাই তো? প্রথমে তার যদি এটা হাত হয়, সে হাত গোটানো আছে। এটা কার এক্সাম্পল বলো তো? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল ইজ ইকাল টু আই ওমেগা, তাই তো? আই ওমেগা কনস্ট্যান্ট থাকবে যদি এক্সটার্নাল টর্ক 0 হয়। তো আমরা এখান থেকে লিখতে পারি কি, আই প্রপোর্শনাল টু ওমেগা, তাই তো? এই জিনিসটা মনে রাখো। আর সেকেন্ড কেসে কি বলছে দেখো, সেকেন্ড কেসে বলছে যে সে তখন ঘূর্ণায়মান টেবিলে এটা মনে করে ওমেগাতে ঘুরছে। আচ্ছা, ওমেগা এখন ধরছি না, এটা বাদ দাও। তো প্রথমে কি করলো, আর সেকেন্ড বার কি করলো, তার হাতটা প্রসারিত করলো। তো প্রথম কেসে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক আই ধরছি, আই ওয়ান ধরছি। সেকেন্ড কেসে ধরছি আই টু। কোন কেসে বেশি হবে বলো তো? সেকেন্ড কেসে বেশি হবে। কেন বলো তো? আই টু গ্রেটার দ্যান আই ওয়ান। কারণ আই ইজিক্যাল টু জানি এম আর স্কোয়ার। আরটা যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, বা যে অ্যাক্সিসকে আমরা করছি ধরছি, তার থেকে দূরত্ব। যখন মনে করো এই কেস, তার ভরটা কিন্তু এই বরাবর থাকছে, মনে করো তার আরটা মনে করো এই যখন স্ট্রেচ করছে তখন মনে করো আরটা আরটা বাড়ছে, আর বাড়ছে। সেকেন্ড কেসে আর বাড়ছে, তা আর বাড়ছে মানে আইও বাড়ছে। তো সেকেন্ড কেসে আমরা নাম দিয়েছি আই টু, তাহলে আই টু গ্রেটার দেন আই ওয়ান। তো সেকেন্ড কেসে যখন স্ট্রেস করছে হাত, তখন ব্যক্তির জড়তা ভ্রামক বাড়ছে। বিবৃতি টুটা ঠিক। তারপর টেবিলের কৌণিক গতিবেগ কমবে যখন বাড়ছে, যখন আই টু বাড়ছে, আই বাড়ছে মানে ওমেগাটা কমবে, তাই তো? তাহলে ফার্স্ট স্টেটমেন্টটাও ঠিক। অপশান তাহলে কি হবে? দুটোই সত্য হলে অপশান কোনটা? সিটটা। 33-এরটা কি বলছে, কি হবে? ব্ল্যাঙ্ক হয়ে গেল। আচ্ছা, 32 হলাম, 33-এটাও। আর ওয়ান ও আর টু ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকতির উপাদান একই, ঠিক আছে? মানে সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং বেদ সমান। ভালো কথা। তাদের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক দ্বয়ের অনুপাত কি হবে? এই চাকতি আছে, চাকতির ফর্মুলাটা কি হয়? আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার বাই টু হয়, তাই তো? তো এখানে দুটো রেডিয়াস আছে, মানে দুটো ডিস্ক আছে, একটা আর ওয়ান একটা আর টু, একটা আর টু। তো আর অনের ক্ষেত্রে মনে করি তার নাম দিয়ে দিলাম আই ওয়ান। মাস তো জানি না, যেহেতু রেডিয়াস বেশি তার মাস আলাদা হতে পারে, হবে। এটাও আর আর দিলাম। আচ্ছা, এখানে স্মল আর আছে, এখানে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম, তেমন কিছু না। তো আমরা এম ইজিক্যাল টু কি জানি? এম ইজিক্যাল টু জানি, বা মাস ইজিক্যাল টু কি জানি? রো ভি। রো ভি বা ডেন্সিটি ইন্টু ভলিউম। কারণ আমরা কি জানি? ডেন্সিটি ইজিক্যাল টু ভলিউম বাই মাস। এক্ষেত্রে ভলিউমটা কত হবে বলো তো? এক্ষেত্রে ডেন্সিটি তো দুজনের সেম, কারণ দুজনের সেম উপাদান দিয়ে তৈরি। কেউ একটা যদি লোহা দিয়ে তৈরি হয়, তা একটা লোহা, তো দুজনের ক্ষেত্রে ডেন্সিটি সেম, তা ডেন্সিটি লিখে দিয়ে রাখছি আমি। তো ভলিউম কত হবে? ভলিউম হবে, এর ক্ষেত্রে ভলিউম হবে, এর এরিয়াটা কত? পাই আর স্কোয়ার। আর হাইটটা টি ধরলাম, বা বেথটা টি ধরে নিলাম আমি। তো পাই আর স্কোয়ার, এখানে আর অন ধরবো, আর অন স্কোয়ার ইন্টু টি, তাই তো? তাহলে মাস এম অনের মাসটা পেয়ে গেলাম এরকম। কী হবে? নিচে 2 ডি পাই আর অন স্কোয়ার টি। আর এই আর অন স্কোয়ারটা ছিল এটা, আচ্ছা স্মল লেটার দিয়ে করে দিই, এই আর অন স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিভি টি বাই টু আর অন টু দি পাওয়ার 4। ঠিক সিমিলারলি আই টুটা ক্ষেত্রে, মানে যদি আর একটা চাকতি ধরি যার রেডিয়াস আর টু, আর একটা চাকতি ধরে নিলাম যার রেডিয়াস কত? আর টু। এটা রেডিয়াস কত ছিল? আর ওয়ান। এর ক্ষেত্রেও কী হবে? সিমিলারলি এইভাবে যদি বার করা হয়, হবে ডি পাই
টি, যেহেতু দুজনার বেদ সমান, বেদ সমান মানে এটাও টি, বেদ আলাদা বললে তাহলে আলাদাভাবে দেখতে হতো। ডিভি বাই টু ইন্টু এর এখানে আর কত, এখানে আর ছিল, অন ছিল, এখানে হবে আর টু টু দি পাওয়ার ফোর। এবার আই অন বাই আই টু জিজ্ঞেস করেছে, তাই তো? তাদের নিজ অক্ষেপে সাপেক্ষে জড়তা ক্ষমতার অনুপাত কত? তো আই ওয়ান বাই আই টু যদি করো কী হবে? সব তো সেম, ডি সব সেম না, সরি, ডি পাই টি বাই টু সেম, ডি পাই টি ইন্টু ডি পাই টি বাই টু সেম। পড়ে থাকছে কী থাকছে? আর ওয়ান টু দি পাওয়ার ফোর, আর টু টু দি পাওয়ার ফোর। এদেরকে যদি রেশিও করো, আই ওয়ান বাই আই টু করো, আই ওয়ান বাই আই টু যদি করো, কী পড়ে থাকবে? ওপরে পড়ে থাকবে আর ওয়ান টু দি পাওয়ার ফোর, নিচে পড়ে থাকবে আর ওয়ান টু দি পাওয়ার ফোর, সরি আর টু টু দি পাওয়ার ফোর। তাহলে অপশান কোনটা? এরটা, এরটা না, ওটা ডিটা, ডিটা অপশান ঠিক। ঠিক আছে, 34 দেখো, কোনো বস্তুর কৌণিক ভরবেগ এল এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যে লেখচিত্রটি কী হবে? কৌণিক ভরবেগ এল আর কৌণিক বেগ, আচ্ছা এল ইজ জানি আই ওমেগা, তাই তো? আইটা তো কনস্ট্যান্ট, কোনো চোঙের ক্ষেত্রে কনস্ট্যান্ট, চোঙ বা এর চোঙ বা কী বলে ওটা, সার্কেলের ক্ষেত্রে বা ডিস্কের ক্ষেত্রে এগুলো তো কনস্ট্যান্ট হয়, আইটা তো কনস্ট্যান্ট নয়। তাহলে আমরা এই ফর্ম এটা লিখতে পারি ওয়াই ইজ টু এম এক্স, এর মতো রূপে আসছে না? তো এখান থেকে আমরা লিখতে পারি যে এটা সরল লেখা, সরল লেখা। এটা দেখো, এটা ভালো কোশ্চেন দেখে যেটা মনে হচ্ছে, এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মাটির উপরে খাড়া অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো, এই অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো। তারপর বলছে দণ্ডের মুক্ত প্রান্তটি মাটিকে কত বেগে আঘাত করবে? স্বাভাবিকভাবে উপরে ছেড়ে দিয়েছে মানে সে দাঁড়িয়ে থাকবে, সে পড়ে যাবে নিচে, নিচে মনে করি আমি ভি ভেলোসিটি দিয়ে আঘাত করবে। ঠিক আছে, তো প্রথমে তার কত এনার্জি ছিল? প্রথমে তার টোটাল এনার্জি এর মধ্যে ছিল কত? পোটেনশিয়াল এনার্জি ছিল এম জি এল বাই টু। এল বাই টু কেন নিচ্ছি? তার ভরটা কিন্তু এই মাসটা কোথায় সঞ্চিত থাকে? তার মিডিলে সঞ্চিত থাকে, এটা আমরা মনে করি। তো এখানে পুরোটার লেন্থ যদি এল হয়, এটার লেন্থ হবে এল বাই টু, ভালো কথা। তো এবার এই স্থিতিশক্তিটা রোটেশন কাইনেটিক এনার্জি বা এখানে যখন অ্যাপ্লাই করবে সে একটা কাইনেটিক এনার্জি অর্জন করবে। সেটা কত ধরলাম? সেটা ধরলাম না, হবে সেটা কি, কত? হাফ আই ওমেগা স্কোয়ার, তাই তো? সে রোটেশন কাইনেটিক এনার্জি একটা অর্জন করবে, মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, সোজা কথা। আর রডের প্রান্তবিন্দু অক্ষের থেকে যদি অক্ষের সাপেক্ষে যদি আই বার করা হয়, কি হয়? এক্ষেত্রে আই হয় এম এল স্কোয়ার বাই থ্রি, আর তার সেন্টার অফ মাস বরাবর অক্ষে থেকে যদি বার করা হয় সেক্ষেত্রে হয় এম এল স্কোয়ার বাই 12। তো আমরা লিখে দিই যা যা লেখা আছে এম জি এল বাই টু ইজিক্যাল টু হাফ আই কত? এম এল স্কোয়ার বাই থ্রি। ওমেগা কত লিখবো আমরা? এই ফর্মুলাটা জানি, ভি ইজিক্যাল টু ওমেগা আর, বা এটা মনে রাখতে বলেছিলাম ভাঙড় ভি ইজিক্যাল টু ওমেগার। তো এখানে ওমেগা ইজিক্যাল টু কী লিখতে পারি? ভি স্কোয়ার ভি বাই আর। তো এখানে যদি লিখে দিই কী আসবে? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর এল, এখানে আর ইজিক্যাল টু কি? এল স্কোয়ার। আমরা যদি কাটাকাটি যদি করি, এল স্কোয়ার কেটে যাচ্ছে, আর এদিকের হাফ কেটে যাচ্ছে, এদিকের এম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এদিকে জিএল, এদিকে পড়ে থাকছে ভি স্কোয়ার বাই থ্রি। ভি স্কোয়ার ইজিক্যাল টু থ্রি জি এল, ভি ইজিক্যাল টু রুট ওভার থ্রি জি এল। ঠিক আছে, অপশান তাহলে বিটটা। আশা করি বুঝতে পেরেছো। আর একটা তোমাদের হোমওয়ার্ক দেবো, একটা হোমওয়ার্ক, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক, ভালো কোশ্চেন। যে মডেল পেপার যেটা রিলিজ হয়েছে বোর্ড থেকে, সেখান থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। এখানে ইউর মানটা বলে দিয়েছে কত? ইউর মানটা বলে দিয়েছে থ্রি রুট ওভার জি আর। এবার কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে ভেলোসিটি অ্যাট বি পয়েন্ট মানে এই পয়েন্টে ভেলোসিটি কত?
এই পয়েন্টে টেনশন কত, এই পয়েন্টে ভেলোসিটি কত, আর এই পয়েন্টে টেনশন কত। তোমরা এটা মিলিয়ে বলবে, কমেন্টে জানাবে, বা তুমি আমার চ্যানেলে জয়েন হতে পারো, গিয়ে সেখানেও জানাতে পারো। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত রাখছি।